জীবনে প্রথমবার সোলো ট্রিপে গিয়ে ভালোর সাথে সাথে খারাপ কি কি অভিজ্ঞতা হয়েছে শুনলে পরে তোমাদেরও গায়ে কাঁটা দেবে। জামা কাপড় মেডিসিন সমস্ত সামগ্রী সহ ব্যাগ এয়ারলাইন্স হারিয়ে দিয়েছে। এইদিকে হোটেলে যখন পৌঁছেছি তখন আবার সেইখানে ঘটেছে আর এক ঘটনা, মানে মনে রাখার মতো একটা দিন। চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। একজন মায়ের ক্ষেত্রে সোলো ট্রিপের সবচেয়ে বড় সমস্যা হলো তার মাতৃত্বের বন্ধন। গত 1 মাস ধরে আমি আর সপ্তর্ষ রিয়ানকে কিভাবে বুঝিয়েছি যেন ওর সারাদিনের রুটিনের কোনো রকম হেরফের না হয়, এই ব্যাপারটা কিভাবে সামলেছি তা নিয়ে আমি একটা সেপারেট ভ্লগ করব। আশা করছি মাদের জন্য সেটা খুব হেল্পফুল হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটি টুকটুকে রাঙা মাছরাঙা পাখি আমার জানলার ধারে বসে। পাখি আমার এত প্রিয়, জানি না এটা কোন সংকেত। একবার দেখে নিলাম নিজের গাছের বাড়ন্ত এই জামরুলগুলোকে, কারণ এসে আমি দেখতে পাবো না, এত বড় হয়ে যাবে। বিগত 10-12 দিন থেকে লিস্ট করা চলছে এবং সেই লিস্টে নতুন করে অ্যাড হয়ে যাচ্ছে যা যা মনে পড়ছে। সেই মতো ব্যাগ গুছিয়ে ফেলেছি, ছোটটা আর বড়টা। ছোটটা প্রথমে ভাবছিলাম কেবিন ট্রলি হিসেবে নেব কি নেব না, সেই নিয়ে এয়ারপোর্টে আমার সন্দেহটা মিটবে। আর ওইদিকে আমার ডান হাতে লেগেছে চোট। সপ্তর্ষ হাতটার একটা ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু এটাকে আমাকে খুলতে হবে, পেন কিলার খেতে হবে, কারণ এই অবস্থায় আমি এয়ারপোর্টের এক একটা করে প্রসিডিওর মানতে পারবো না। মা বাবাকে প্রণাম, খানিক আদর করতে যেই না গেছি দেখি মায়ের চোখে জল। বাস, এমনিতেই নিজের মিশ্র অনুভূতির সঙ্গে ডিল করছিলাম। রিয়ানকে প্রায় লুকিয়ে বেরিয়েছি, কারণ যাবার সময় আমরা একে অপরকে টাটা বলে আসতে পারবো না, না আমি থাকতে পারবো না ও। সপ্তর্ষ আমাকে যার পর্নায় চিয়ার আপ করছে, তুমি জয় করে এসো, তুমি ঠিকই পারবে। নিজের জীবনের ফার্স্ট সোলো ট্রিপ, কে জানে আর কোনোদিন সোলো ট্রিপে যেতে পারবে কিনা। সেই অবধি সবকিছু ঠিক ছিল। গন্ডগোল হওয়া শুরু হলো এয়ারপোর্টে ঢুকে। কাছের মানুষ এই শুভাকাঙ্ক্ষীরা এতবার ফোন করে আমাকে মনোবল দিয়েছে তার বলার নয়। এয়ারপোর্টে ঢুকে যে প্রবলেমটায় প্রথমে পড়েছি তা হলো দুটো ব্যাগের ওয়েট নিয়ে। একটা ব্যাগের ওয়েট হয়ে গেছে এত বেশি যে দুটো দেশ মিলিয়ে যেতে আমাকে বলছে প্রায় 10,000 টাকা এক্সট্রা চার্জ ওদেরকে দিতে হবে। তখনই মাথায় হাত, কি করি এবার? তখন ওনারাই আমাকে হেল্প করে বলে দিল যে দুটো ব্যাগ মিলিয়ে ওয়েট যেন আমি ডিস্ট্রিবিউট করি এমন ভাবে যাতে চার্জ না দিতে হয়। থ্যাঙ্কস টু নন্দিতা, যে এয়ারপোর্ট গ্রাউন্ডে কাজ করছিল এবং আমাকে সাহায্য করেছে, বংসোলমেটসের একজন দর্শক। বালিশ কম্বল সহ প্লেন, সেইখানে উঠে বসতেই দেখি এতগুলো মিস কল। কেন? এদিকে সপ্তর্ষ এবং আমার পুত্র আমাকে না দেখে থাকতে পারছে না। ভিডিও কলে লাস্ট মোমেন্ট অবধি আমরা কথা বলেছি, কিন্তু এইবার আরো একটা ঘটনা ঘটবে। এই যে আমার প্লেন তিলোত্ত আমাকে ছাড়লো, ঠিক সেই সময় রিয়ানবাবু ছাদে এসে আমার প্লেনটাকেই নিচ থেকে টাটা করছিল। আর এই ভিডিওটা সপ্তর্ষ আমাকে পাঠিয়েছিল, যেটা আমি দেখেছি মালয়েশিয়াতে পৌঁছেই পরদিন সকালবেলা। ভিডিওটা দেখে আমার যে কি অবস্থা হয়েছিল তা বলার নয়। বলছি সেটা, আপাতত সিটের পেছনে যে চার্জিং পয়েন্টটা সেইখানে আমার ফোনটাকে গুজে ইন্ডিয়ান খাবারের ছোঁয়া এইবারের মতো শেষবার খেয়ে আমি মালয়েশিয়াতে যখন পৌঁছলাম তখন ইন্ডিয়ান টাইম প্রায় 3:45, ওই 4টের মধ্যে পৌঁছে যাব। এই 10 মিনিটের ফারাকে দেখি মালয়েশিয়াতে পৌঁছতে না পৌঁছতেই সময় বদলে 6:30। মানে ওই যে সময়ের পার্থক্য সেটা ঠিক গ্রাউন্ড ছোঁয়ার সাথে সাথে হয়েছে। নেক্সট সমস্যাটা নিয়ে এবার বলি। মালয়েশিয়া এয়ারপোর্ট এত বড়, সপ্তর্ষ আমাকে ম্যাপ দেখিয়ে বুঝিয়ে দিয়েছিল যেখানে এয়ারপোর্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হলে ট্রেন ধরতে হয়। সেইখানে আমার আলাপ হয়েছিল অস্ট্রেলিয়ার এই মহিলার সাথে, যিনি আমার থেকে 50 বছরের বড়। 83 ইয়ার্স ওল্ড। ইনি ভারত, নেপাল, ভুটান ভ্রমণ করে সবেমাত্র অস্ট্রেলিয়ায় ফিরছেন। যাই হোক, এইবার আমি ওনার সাথে সাথে চলে গেছি গোল্ডেন লাউঞ্জে, এয়ারপোর্টের অন্য একটা প্রান্তে। আমি সপ্তর্ষর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, কারণ ও আমার ফোনে রোমিং করে দিয়েছে ঠিকই, কিন্তু সেটা অ্যাক্টিভেট হচ্ছে না। সেইখানে আমাকে বললো আমি ভুল জায়গায় এসে পৌঁছেছি, তোমার গোল্ডেন লাউঞ্জটা স্যাটেলাইট নয়, রিজিওনাল। আমি চলে গেলাম আবার সেই অন্য প্রান্তে। তারপর অনেক কষ্টে যখন সপ্তর্ষর সাথে কন্ট্যাক্ট করতে পারি তখন আমার ফোনের অবস্থা দেখি এত মেসেজ ফোন। আমাকে সেখানে আবার 1 ঘন্টা বসে থেকে আমার যে গোল্ডেন লাউঞ্জ সেইখানে আমি ঢোকার চান্স পেলাম। খাবার দাবার অনেক ব্যবস্থা রয়েছে, আমি নিয়েও ছিলাম অনেক কিছু, কিন্তু বিশ্বাস করো চোখের খিদে, কারণ ওই যে অন্য দেশের খাবার প্রথম পেটে ঢুকলো, এগুলোর মধ্যে আমাদের দেশে কোনো স্বাদই নেই। এবার আমাকে এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। প্রবলেমের কথা যেটা বলছিলাম, যে রিয়ানের ওই ভিডিওটা দেখে কি হয়েছিল, এখানে একটা ন্যাপ রুম রয়েছে। আমি 1 ঘন্টার জন্য শুয়েছিলাম, এমনিতেই সারা রাত জাগা, অবস্থা ভালো নেই শারীরিক বা মানসিক। রিয়ানের
সেই ভিডিওটা দেখে আমার প্যানিক অ্যাটাক করে। মানে আমি এতটাই মন খারাপে ভুগি যে আমি রীতিমতো কান্নাকাটি বমি করে এয়ারপোর্টে একাকার করি। মালয়েশিয়া আসতে 4 ঘন্টা সময় লাগে, সেইখানে 5 ঘন্টার ব্রেক, তারপর আরো 4 ঘন্টা জার্নি করে পৌঁছবো বালিতে। বালি আমার গন্তব্যস্থল। সে বালিতে যেতে গিয়ে প্লেনে আমি কিছুতেই পা বাড়াতে পারছিলাম না, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। ওইদিকে আমাকে সামলানোর কেউ নেই। আমার এত কান্না পাচ্ছিল, আমার বুক যেন নিংড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছিল যে আমি কি করে রিয়ান বা সপ্তর্ষকে ছেড়ে এত দূরে যেতে পারছি। মনে হচ্ছিল এই ডিসিশনটা আমি কেন নিয়েছিলাম, কেন আমি সোলো ট্রিপে এলাম, রিগ্রেটে একাকার। কিন্তু বিশ্বাস করো, এরপরে আরো এমন কিছু ঘটবে যেখানে মনে হবে এটা কিছুই না। নেটফ্লিক্সে সিরিজ ডাউনলোড করা ছিল, সেটা দেখে মন ভোলাচ্ছিলাম। খাবার দাবার যা দিয়েছে খেতে পারিনি, কারণ পাশের জনদেরকে দেখেছি রাইস জাতীয় কিছু দিয়েছে, আর ওদিকে আমাকে ওয়াফেল, দরকার নেই। এইদিকে আমার চোখ যখন নিচে গেল, ওইখানটাতে বলে না ঘায়ের ওপর মলমের প্রলেপ, সেই রকমের অবস্থা। নিচটা দেখো শুধু একবার, এত সুন্দর হয়, মনে হচ্ছিল এটাকেই বুঝি স্বর্গ বলে। জলের রঙের তারতম্যটা দেখো একবার, কোনো জায়গায় ঘন নীল, কোনো জায়গায় হালকা সবুজে নীল, আর কোনো জায়গায় তো একদমই সবুজ, আবার কোনো জায়গায় আমাদের রিয়ান বাবুর প্রিয় সায়ান কালার। মনোমুগ্ধকর। আর ছোট ছোট গ্রামগুলো, ওই যে ফেরিগুলো দেখে মনে হচ্ছে আমি ছুটে চলে যাই, ওইখানেই বুঝি আমাকে যেতে হবে। কিন্তু সমস্যা, সে তো আমার পিছু এখনো ছাড়েনি। মালয়েশিয়াতে যে একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে তা কি আমি জানি? দাঁড়াও সব বলছি। এদিকে বালিতে পৌঁছেই বালির সৌন্দর্য একটুখানি মন দিয়ে উপভোগ করছিলাম, আর আনন্দে লাফাতে লাফাতে প্রথমেই আমি এয়ারপোর্টে রিয়ান বাবুর জন্য অনেকগুলো চকলেট কিনলাম, যে না আমার সোনা বাবাকে বাড়িতে ফিরেই দিতে হবে। টাকার হিসেব কষে দেখি ওরা আমার কাছ থেকে 4.5 লাখ ইন্দোনেশিয়ান রুপাইয়া নিয়েছে, যেটার মানে দাঁড়ায় ইন্ডিয়ান রুপিস প্রায় 2,500 টাকা। এতটা টাকা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। যাই হোক, ওটা কোনো ব্যাপারই না। কিন্তু আসল ব্যাপারে আসি, আমি 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, আমার বড় ব্যাগটা কেন আসছে না? ছোটটা তো এসে পৌঁছেছে। ফাইনালি সপ্তর্ষের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি চলে যাই মালয়েশিয়ান এয়ারলাইন্সে কমপ্লেন করতে। সেইখানে আমি যেটা জানতে পারি যে ওরা মালয়েশিয়াতে কুয়ালালামপুরে আমার বড় ব্যাগটাকে হারিয়ে দিয়ে এসেছে। ভাবা যায়? ভাগ্যিস আমি একটা ভিডিও করে রেখেছিলাম সেই ব্যাগটাকে আমি এয়ারপোর্টে দেওয়ার আগে কলকাতাতেই। তোমাদেরকে একটা কথা বলে রাখছি, ব্যাগ এয়ারপোর্টে ওনাদের হাতে তুলে দেওয়ার আগে অবশ্যই ফটো ভিডিও করে রাখবে। এটা তোমাকে একটা বিরাট বড় সাহায্য করবে যদি এইরকম কোনো বিপদে পড়ো। কমপ্লেন করে দিয়েছি, জীবনে প্রথমবার এরকম কোনো অভিজ্ঞতা হলো, তাও আবার একা যখন এসেছি তখন। মাথায় বজ্রাঘাতের মতো অনুভূতি হচ্ছিল, আমি বুঝে উঠতে পারছিলাম না আমার ঠিক কি করা উচিত। 3-4 ঘন্টা ওখানেই পেরিয়ে গেছে। এদিকে যে ড্রাইভার দাদা আমাকে নিতে আসবে তিনি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছেন। এত কিছুর মাঝে খেয়াল করি যে বিকেল হয়ে গেছে, লাঞ্চই করিনি, আমার খুব খিদে পেয়ে গেছিল। বললাম যে লোকাল কোথাও নিয়ে চলুন যেখানে সস্তায় কিছু খাওয়া যায়, আমাকে বুঝে শুনে এবার পা ফেলতে হবে, যেন কোনো রকম এমন কিছু ঘটনা না ঘটে যার জন্য এই জার্নিতে আর কোনো সমস্যা হয়। মানে তখনও অবধি আমি এটাই ভাবছি, কিন্তু এখনো বাকি আছে। রুকো যারা, সবার করো। এমন একটা দোকানে গেছি যে আমি চয়েস করতে পারবো আমার কি কি চাই, সেই অনুযায়ী খাবারের দাম হতে থাকবে, বাড়তে থাকবে। তোমাদের দেখে মনে হতেই পারে ওই তো কমনই লাগছে সবকিছু, টেস্ট আর এমন কি হবে, কিন্তু বিশ্বাস করো স্বাদ গন্ধ একেবারেই অন্যরকম। এই প্রথম বালিনিজ খাবার আমার জিভে পড়লো। দাম হয়েছিল 250 টাকা। এত কিছু 250 টাকার দাম, এটা কিন্তু বেশ সস্তা। খাবার দাবার বেশ ঝাল, এটা বুঝতে পারলাম। ওরা সবকিছুর মধ্যে প্রচুর লঙ্কা দিতে ভালোবাসে। আমরা যেমন মশলাদার করি, ওরা লঙ্কা দিয়ে খাবারের স্বাদ বাড়ায়। আর এইদিকে আমার মুখে অল্প অল্প হাসি ফুটেছে, কারণ জীবনে যাই হয়ে যাক না কেন, হাসি যদি হারিয়ে ফেলি তাহলে তো কোনো কিছুর কোনো মর্মই নেই। আমাকে ওরা বলে দিয়েছে পরের দিন আমাকে ব্যাগ নাকি খুঁজে পৌঁছে দেবে, সেই আশাতে রয়েছি। হয়ে গেছে সন্ধ্যা প্রায়। আকাশের রংটা দেখো, মন জুড়িয়ে যায়। এরপর আমাকে যেতে হবে একটা শপিং মলে, কারণ আমার কাছে কোনো জামা কাপড় নেই। সস্তায় আমাকে অন্তত 2টো জামা কিনতে হবে। কোথায় কখন কি পরিস্থিতি হয় কেউ তো জানে না। আর দাম কমবে না। হারগা তিদা কাকান তুরুন লেবি যাও। Yes. 10% only. Okay.
ওরা যেহেতু ইংলিশও বুঝতে পারছিল না ঠিক মতো, তাই আমি গুগলে ট্রান্সলেট করে ওদের ভাষায় বোঝানোর চেষ্টা করছিলাম, আর তখন আমি হেসে দিয়েছিলাম। আমাকে দেখে কে বলবে সারাটা দিন জুড়ে আমার সাথে কি কি হয়ে গেছে। এইদিকে জানতে পারলাম 5 স্টার দিলে ওরা আমাকে 13% ডিসকাউন্ট দেবে। নিয়ে আমি বেরিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে, উবুদে পৌঁছনো আমার। সেইখানে সবার প্রথমে মার্টে যাব, কারণ আমাকে জল কিনতে হবে। তোমরা কি জানো বালি বেলি বলে একটা জিনিস এক্সিস্ট করে, মানে তোমার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে তুমি যদি ওখানকার ট্যাপ ওয়াটার ভুল করেও মুখে দাও। জল কিনছি, আর একটু হাইড্রেটেড হওয়ার জন্য কোকোনাট ওয়াটার কিনছি। কিনে যখন আমার হোটেলে পৌঁছলাম, মন ভালো হয়ে গেছে, ক্লান্তি দূর হয়ে গেছে, কিন্তু এখনো খেলা বাকি আছে। আমার এই রিসর্টটা একেবারে জঙ্গলের ভেতর। নিয়ে যাই তোমাদেরকে ভেতরে, তারপরে তোমরা সব বুঝতে পারবে। Oh, thank you, thank you. Okay. Okay, what is this? Minty green made from গুড ইভিনিং। ওয়ার্ম ওয়েলকাম, রিফ্রেশিং একটা ঠান্ডা সুগন্ধিযুক্ত টাওয়েল আর একটা ওয়েলকাম ড্রিঙ্ক। অপূর্ব, মন ভরে গেল। তারপরে দেখছি আমি পাহাড়ের ওপরে চড়ছি তো চড়ছি, কোন জঙ্গলের একেবারে কোনায় সেই রুমটা নাকি আমার জন্য ঠিক করা। সবার থেকে সেপারেটেড, আশেপাশে কোনো রুম নেই। ঢুকতে ভালোই লাগছিল, কিন্তু তারপর রাত্রেবেলা কি যে হবে। একটার পর একটা ঘটনা জুড়ে আমার সোলো ট্রিপ একেবারে মন ভরিয়ে দিয়েছে আমাকে। আর আমার রাত্রেবেলা কিছু এমার্জেন্সি মেডিসিন খেতে হতো, অ্যাকচুয়ালি সারাদিনই খেতে হতো, আমি সেগুলো খেতে পারিনি। আমার মেডিসিনসগুলো সব পড়ে আছে ওই ব্যাগের ভেতরে। জামা কাপড়ের কথা তো ছেড়েই দিলাম, সানস্ক্রিন, মেকআপ আর যা যা প্রয়োজনীয় জিনিস সব ছাড়লাম। শুধুমাত্র আমি যদি ওষুধের কথাটাই ভাবি, আমি জানি না কবে আদতে আমার ব্যাগ আসবে। লোকাল এক্সোটিক ফ্রুটস দিয়ে আমাকে ওয়েলকাম করেছে। তারপরে খানিকক্ষণ বাদে আমার ঘরে ডিনার এলো, বালিনিস কারি। এবার একটা হট বাথ নেব টাবের মধ্যে, তাও আবার বাথফোম দিয়ে। এখনো অবধি খুব রোমান্টিক লাগছে সবকিছু, কি সুন্দর একা একা সময় কাটাবো। কিন্তু রাত যখন বাড়তে লাগলো, চারপাশের ওই জঙ্গলের ঘন কালো অন্ধকার আমাকে যেন খেয়ে ফেললো। সারা রাত আমি জেগে বসেছিলাম ভয়ে। চারিপাশে পিন ড্রপ সাইলেন্ট, মানে নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শুনতে পারছি। তারপর কি কি হলো তা নিয়ে পরের ব্লগে আসছি তোমাদের সাথে আরো গল্প করতে।